পয়সা নেই কিন্তু দামিটা পছন্দ। শোরুমে দিয়ে দিল টোটোটা, দিয়ে নতুন আর একটা টোটো নিল, সেখানে ধার দেনা করলো। আবার আমাকে বলেনি, অ্যাডভোকেট এসে কোর্ট থেকে বেরিয়ে এসে বলছে আপনি কি ওর বাবার কাছ থেকে 60,000 টাকা ধর্মে সইবে? বলো, এটা কি ধর্মে সইবে? আরে বাবা, চোখ ডলতে ডলতে টাইম হয়ে গেল। সকাল থেকেই শুরু হয়ে গেল গরম। বিরক্ত। মা, তুমি খাইছো পাতা? মা, খাবা? কি তো মাঝে মধ্যে একটু ওই নিম পাতায় তিতো তিতো এগুলো খেতে হয়। শশা গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে। এবারে জানলার উপর উঠলে আর কয়েকটা কঞ্চি দিয়ে দিতে হবে দিকে দিকে, তাহলে ওরা ভালো চড়তে পারবে। ও নিচ দিয়ে চলে গেছে আর একটা। সবকটা অনেকগুলো গাছ ছিল তো, সবকটা তুলতে পারিনি। দেখো একটা গাছ, যেখানে পায় সেখানে। ও হো, দুটো গাছ। হ্যাঁ, লাল শাক বাবু লাগিয়েছিল, এই যে কয়েকটা হয়েছে। একদিন হয় মুশকিল, যে কটা হয়েছে বেশ ভালোই হয়েছে। প্যাক প্যাক করছিস কেন? প্যাক। তোমরা হাঁসকেরদেরকে একটু বেশি বেশি দেখাতে বলেছো, খুব ভালো লাগে। হ্যাঁ, দেখতে খুব ভালো লাগে দেখো। আর ওরা দল ধরে থাকতে ভালোবাসে, যখনই দেখবে তখনই দেখবে তিনজন এক জায়গায় আছে। বকটা কি করে এখানে? এই বদমাস। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু গাছটা বহুদিন আগে লাগানো হয়েছে, কিন্তু ওই এখানে জঙ্গল টঙ্গল ছিল তো এর জন্য দমে গেছিলো, হয়তো আর কদিন পর মরেই যেত। তো পুকুরটা কাটার পরে এখানে যে পরিষ্কারটা করা হলো, তখন এটা একটু প্রাণ ফিরে পেল। তো এখন একটু বড় হয়েছে, আরও ছোট ছিল, এই কয়েকদিনে বেশ খানিকটা বড় হয়েছে। পরিষ্কার করে পাচ্ছি না আমার, দেখো উঠেছে। চল, গন্ধরাজ লেবু, দারুণ গন্ধ, একদম পাতায়ও দারুণ সেন্ট। তবে একটু পোকা টোকা লেগে গেছে মনে হচ্ছে, একটু ওষুধ দিতে হবে। উনি খায় না, কি করে খায়? মানে আমরা তো খাইতে হয় না। ভালো হাঁসের জন্য দু রকমের ভাত রাখা হয়েছে। এই যে খেতে খেতে এটা রেখে চলে গেছে, আর এটার মধ্যে আরেকটু ভাত রেখে দিয়েছি, কালকের ভাত তো রেখে দিয়েছি, ওটা দুপুরে দেবো। আর এটা ওদেরকে সকালবেলা ছাড়ার সময় খাইয়ে দিয়েছি, বাকি একটুখানি রেখে দিয়েছিল, এটা রেখে আসি, ওরা খেয়ে নেবে এখানে। এই চই 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 চই, এনে এইখানে থাকলো। এই দেখ, চই 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 চই, এনে চই চই, খাবি? হ্যাঁ, খেয়ে নিস সময় মতন। তো আজকে একটু মাংস এনেছি। কিষাণু অনেক দিন ধরে মাংস করছিল, তো আজকে বাজারে গেছিলাম, একটু মুরগির মাংস নিয়ে এসেছি। তো মা তারই ব্যবস্থা করছে। সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে যা করার, তো সেগুলো খেয়ে বাবু এখন আবার একটু বেরোবে, তো তাই জন্য একটু সকালবেলায় রান্নার ব্যবস্থা করেছে। একটু ডাল, একটু চাল কুমড়ো ঘন্ট এসবগুলো করেছে, ওই খেয়ে বাবু চলে যাবে। দুপুরবেলায় মাংস ডিম এগুলো করা হবে। বাবু তো মাংস খাবে না, বাবুর জন্য ডিম করা হবে, আর আমাদের মাংস। তো মাংসটা আমাদের বলা ভুল, অ্যাকচুয়ালি কিষাণুর জন্য। আমরা তো টেস্ট করি, তো কিষাণু খুব ভালো খায়। তো এনেছিও একটু কম করেই, ওই 700-800 মতন এনেছি। তো পোলট্রির মাংস 700-800 একটুখানি হয়, তো সেটা দিই আর কি। কিষাণুর 3 বেলা হয়ে যায় একটু একটু করে, আর আমাদের একটু টেস্ট করার জন্য, ব্যাস। তোর ফোনটা কি তোর দাদা তোর জন্য রেখে দেয় নাকি? রেখে দেয়।
মাংস দিও না তাহলে। মাংস দেবো কোথা থেকে? মাংসটা খাওয়া। ওরে বাবা, বাবা কোন চাকরি করে আসছো? কোন অফিসার দেখো দেখি। কি হলো রে, প্যাক প্যাক করছিস কেন? তাড়ামাড়া করলো নাকি? তো আজকে একটু মাংস এনেছি। কিষান অনেক দিন ধরে মাংস খাবে খাবে করছিল, আর মায়া যাচ্ছে ওপরে একটু সাফ সাফাই করতে। এখন যাচ্ছি একটু বটতলায়। আসলে স্লিপ আনতে হবে, অর্ডার আছে কয়েকটা, তার স্লিপ আনতে হবে আর একটু মশলা আনতে হবে। কিষানের জন্য মাংস এনেছি, মাংসটা একটু করতে হবে। 520 1 কিলো 30 520 কিলো 30 টাকা হবে, 1 কিলো করে 30 520 1 কিলো 30 520 কিলো 30 টাকা হবে, 1 কিলো করে 30 520 1 কিলো 30। এই কি করছো? খেলো মাংস কই? মাংস হয়নি তো। ওমা কড়াই বন্ধ ছিল, কড়াইয়ের আগে গ্যাস বন্ধ করেছে, কড়াই জ্বলতেছিল। ওই যে মাংস কোথায়? মাংস আনছো নাকি তুমি? পাগল নাকি? খুব গন্ধ ঠিক পায়, গন্ধ পেলেই বুঝতে পেরে যায়। মাংস হলে বাড়িতে বুঝতে পারে, গন্ধে টের পেয়ে যায়। সেটা ওকে আর বলে দেওয়া লাগে না আজকে কি হয়েছে। হ্যাঁ কি হয়েছে? মাংস হয়নি তো, ডিমের ঝোল রান্না করেছে ঠামি বললো। মানে 50 বার আসবে আর একই কথা বলবে, না খাওয়া পর্যন্ত শান্তি নেই। মাংস যে কি ভালোবাসে ও। অনুষ্ঠান বাড়ি গেলে আর খায় না। হ্যাঁ, বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাবে, গিয়ে তখন মাংস দিলে আর খেতে পারবে না। তো এই বন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ঘোরাঘুরি। হ্যাঁ বন জঙ্গল না, দেখো বাঁশবাগান খুব সুন্দর পরিষ্কার। পাশে আরও বাঁশবাগান আছে, সেগুলো প্রচণ্ড নোংরা থাকে, কিন্তু এই বাগানটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। প্রায় 2 বিঘে উপরে বাঁশবাগান। তো বাঁশের একটা ভালো ব্যবসা, পুরনো ভিটে এটা। তো এখানে খাওয়াই গেছে, খাওয়াই গেছে না? খাবার কি আর যা আছে আমরা খাই নেবো না, কোনো কথা হবে না। আমি সব দিন না আনেছি, তাহলে সবগুলো ডিম আমি খেবো। ডিম কোথায়? ওটা খাইনি, তারপরে ওই করলেন না বানাচ্ছে। একবারে দিলে মাংস ঠিক হবে, সবগুলো খাই না। আমসত্ত্বটা বেশ কয়েকটা দিয়েছে মা, তো সেগুলো এইরকম শুকিয়ে গেছে অনেকটাই। ও আমসত্ত্ব উল্টানো হয়ে গেছে, উল্টে দিয়েছে আমসত্ত্ব, মানে পেছনটা শুকানোর জন্য। তেল দিয়ে তারপর দিয়েছিল। কি এইটা উল্টাতে কষ্ট হচ্ছে না, ফাটে ফেটে গেছে। পরের বার দিছিল সেটা, তাই না? পরে এই যে এইগুলোর মধ্যে তো দিছিলাম, ওটাও তো উপরে দিছে, এটা নিচে একদম পুরো নতুন। তো তো বিকেল হয়ে গেল, কিষানুকে আনতে যাবো এখন, 6টা বাজে। তো দেখো বাবা, রোদ্দুরের সাথে কিছু একটা সম্পর্ক আছে। রোদ্দুর পড়লেই পুকুরের জল এরকম সর পড়ে যায়। ওই প্যাক প্যাক, ওই প্যাক প্যাক, যাই কিষানকে নিয়ে আসি, 6টা বেজে গেছে। চলো আম পাকা আম পাকা আম পাকা। এই কটা আম আছে মাত্র, এগুলো খুব যত্ন করে রাখতে হবে, ঠিক আছে? আমগুলো খুব যত্ন করে রাখতে হবে, পাকা ফ্রিজে সুন্দর করে রেখে তারপরে আরামসে খেতে হবে, নাহলে
আসলে অনেকদিন হয়ে গেছে তো, এখন যে আমগুলো গাছে আছে সব আধা পাকা, পুরো পাকা আধা পাকা এগুলো। তো এগুলো পোড়ার আশায় থাকলে একে তো পড়ে নষ্ট হয়, তারপরে আবার পাখিটা খায়, পচে যাচ্ছে গাছ থেকে। তো সেই জন্য পেরে ভিজে রেখে দেবো। ভিজে রাখলে পারবেন না। বেশ কিছু আম আছে এই গাছটার, আমি মানে লাস্ট পর্যন্ত রয়ে গেছে, বাকি অন্য সব আম সব একদম পরিষ্কার হয়ে বেরিয়ে পড়ে গেছে আর কি। আরও আছে, গন্ধ বেরিয়ে গেছে বাবা হিমসাগর আমের। হ্যাঁ ওই গাছের তো পারলাম, এবার এই গাছেও তো বেশ কয়েকটা আছে, কিন্তু যে জাল দিয়ে টেনে টেনে ভাঙছিলাম ওই জালটা ভেঙে গেল। এখন কি করি, রিপেয়ার করতে হবে, এখন তো হবে না। অনেকগুলো আম আছে, তো এই বড় আমার নাই, ছোট ছোট আম, রিজেকশন মাল আছে। বেশ কয়েকটা আম আছে, দেখো ওই দেখো কতগুলো, ওইখান দিয়ে আছে, ওর ভেতর দিয়ে আছে, অনেকগুলো আম আছে। এখানে উপরে এক ব্যাগ হয়ে যাবে এই গাছটা। এই দেখো ন্যামতো একটা এসেছে, সন্ধ্যাবেলাটা ন্যামতো এসেছে আমাদের বাড়িতে। দেখো দেখো, ন্যামতোর লজ্জাও নেই, সন্ধ্যাবেলা ন্যামতো হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো। তো সন্ধে হয়ে গেছে, মা এখন সন্ধে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, ওই প্রদীপ নিভিয়ে ঠাকুরকে শুয়ে তারপরে আসবে। আর এই যে এক ব্যাগ আম হয়েছে, আম নাই বাবা, আম নাই করে এক ব্যাগ হয়ে গেছে। দাঁড়া দাঁড়া ছাড়ো, হ্যাঁ ওই পিছনের ওই গাছটা এক ব্যাগ হয়ে যাবে মনে হয়। এই আম পাকা আম সব, বই পড়তে বসো। এটা ডাসা তো প্রতিদিন তো আবার দেয় নাকি? পড়াশোনা করে ঘুমাবো। তো খাবি, পড়তে হবে না, না খেলি। হ্যালো, গাছ পাকাম। ছোট বাচ্চারা খায় শুধু, বড় বাচ্চারা খায় না। বেশ কয়েকদিন হলো পুকুরে জল দেওয়া হচ্ছে না, পুকুরের জল অনেকটা কমে গেছে, তো মোটরটা একটু চালিয়ে দিলাম, দেখি একটু জল বাড়াতে হবে, বৃষ্টি হচ্ছে না। শানুর পড়াশুনো শেষ, মাংস হয়েছে, মাংসর টানে টানে পড়াশুনো তাড়াতাড়ি হয়ে গেছে। ওই যে খেতে বসলে ফোন লাগবে, ফোন ছাড়া খাওয়া যায় না নাকি? তাহলে মাংসর কি দরকার, ফোন দিয়েই তো শুধু ভাত খেয়ে নেওয়া যায়। তো চলো আজকেও কিছু কমেন্টস তোমাদের নেওয়া যাক, আজকে একটু সময় পেয়েছি আর ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করছি, যার জন্য ভাবলাম যে চলো কমেন্টস নেওয়া যাক। তো আর বেশি দেরি করার প্রয়োজন নেই, তাই না, আমরা কাজে লেগে পড়ি। তো যাই হোক, প্রথমে রয়েছে সুবর্ণা ভট্টাচার্য। হ্যাঁ, এই দিদি আমাকে প্রচুর কমেন্টস করে, তো আজকে একদম প্রথমেই দিদিকে পেয়েছি। আর দিদি লিখেছে, আরে ভাই সন্দীপ, বজরংবলী আছেন মাথার ওপর, কোনো চিন্তা নেই তোমাদের, কি সুন্দর একটা সংসার তোমার, সৎ পথে থাকবে,
সব সময় ভালো হতে বাধ্য। থ্যাংক ইউ দিদি, একদম তাই বলে, ঠিক বলেছ, আমিও এটাই মানি। তো সেই জন্য ঠাকুরকে এটাই বলি যে ভগবান তুমি আমাকে সৎ পথ দেখাও, তোমার দেখানো পথে আমি চলতে চাই, আর যদি নিজের অজান্তে কোনো ভুল করে থাকি ক্ষমা করো। তো এইভাবেই চলাফেরা করি। তো ভগবানকে মানি এবং তাকে অবশ্যই সবসময় ভক্তি করে চলি। তো তিনি যেটা করবেন অবশ্যই ভালোর জন্যই করবেন। তারপরে আরেকটা কমেন্টস এসেছি, এটা হচ্ছে দীপিস ওয়ার্ল্ড। একদম ঠিক বলেছ, রক্তের দোষ বলেই দুমুখ মুখোশধারী, কিন্তু ওরা বহুমুখী। তো কথাটা একেবারে খারাপ বলনি, এরা এইরকমই, নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। ব্যাপার হচ্ছে এরা এমন বাজে। তোমাদের একটা ঘটনা বলি, আমাকে কেস দিয়েছিল কি জানো, আমি নাকি একে মারধর করে ওদের কাছ থেকে টাকা ডিমান্ড করেছি। যদি ওর বাবা 12-13 হাজার টাকা মায়না পায়, তো সেখানে আমি নাকি ওর বাবাকে লাখ টাকার জন্য ফোর্স করেছি, মেয়েকে হেনস্থা করেছি যে টাকা নিয়ে আয় বাপের বাড়ির থেকে, এরকম একটা কেস দিয়েছে আমার নামে। আমি শুনে অবাক, সেই কেসটা কেন দিয়েছে জানো? ওর বাবা ছেলে তো অকম্মা, ওটা তো কোনো কাজের নয়। তো ওর বাবা ওই বাদাম বিক্রি করতো, মাঝে মাঝে চলছে না, তো বলছে যে একটা টোটো কেনার দরকার, তো টোটো কেনার পয়সা নেই। তো এখন বলছে তোমার ভাইকে একটা টোটো কিনে দিতাম, তাহলে একটু চালাইয়ে, কিছু তো করে না, তো ওটা চালিয়ে 2 পয়সা যা ইনকাম করতো। অথচ সে টোটোও চালাবে না, ওটা চালাবে ওর মানে এর বাবা। তো যাই হোক, আমাকে রিকোয়েস্ট করলো একবার, ষষ্ঠীতে না কখন গেছিল তখন। তো সেই টাকা আমি 60,000 টাকা ওদেরকে দিই, আর ওরা মনে হয় 10-20 হাজার টাকা জোগাড় করে এটা কিনে দেওয়া হয় রানাঘাট থেকে। তোমরা জানো, বাড়িতে আমাদের এখানেই এসেছিল টোটোটা নিয়ে, তারপরে এখান থেকে কিনে নিয়ে তারপরে গেছিল। মানে শুনলে তোমাদের গায়ের মানে রক্ত গরম হয়ে যাবে, তোমরা সহ্য করতে পারবে না যা ঘটনা হয়েছিল। তো সেই টোটোটা কিনে দিলাম রাতারাতি, মানে ওখান থেকে আসছি আর বাবা আমার সাথে এসছে গাড়িতে করে, আমরা 4 হুইলার নিয়ে গেছিলাম। আসার সময় ওখান থেকেই কেনা হলো, কিনে বাড়িতে নিয়ে আসা হলো। নিয়ে এসে সেই টোটো পরের দিন সকালবেলা নিয়ে চলে গেল, গিয়ে ওখানে গিয়েই শোরুমে কথা বলেছে। সেই টোটো ওদের পছন্দ হয়নি, আমি বলেছিলাম যে এটা নাও, ওদের ওটা পছন্দ না, ওরা আরো দামি টোটো পছন্দ, কিন্তু পয়সা নেই কিন্তু দামিটা পছন্দ। তো ওই টোটোটা 80,000 টাকা দিয়ে কিনলো, ওনাদের পছন্দ 1 লাখের উপরে সেই টোটো। এখান থেকে নিয়ে গিয়ে ওখানে গিয়ে শোরুমে দিয়ে দিল টোটোটা, দিয়ে নতুন আরেকটা টোটো নিল, সেখানে ধার দেনা করলো। আবার আমাকে বলেনি, কিন্তু আমি কিন্তু জানি না। এবার 2-3 মাস 4 মাস পর আমি যাব ওখানে, মানে একটা ডেট ফিট হলো যে ওখানে আমার যাওয়ার নিমন্ত্রণ আসলো বা যাওয়ার একটা প্ল্যান হলো। তো তার 2 দিন আগে আমাকে বলছে যে বাবা এরকম টোটোটা খারাপ হয়ে গেছিল, তো ওটা বিক্রি করে দিয়ে আর একটা কিনেছি। আমি তো শুনে অবাক, আমি কিনে দিলাম, সে টাকা এখনো পর্যন্ত আমাকে দিল না, অথচ এখানে বিক্রি করে দিয়ে অন্য টোটো কেনা হয়ে গেল। তো যা দেখলাম যে যা করেছে তাদের জিনিস, সেটা গেল। 2 বছর পরে সেই টাকা আমাকে বললো সামনের বছরে দিয়ে দেবো। 2 বছর পরে সে টাকা দিল কিভাবে? আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আমি কিন্তু ওই দোকানদারকে ট্রান্সফার করেছিলাম, তো ও আবার করলো কি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। ওদের মনে যে এত দোষ আমি জানতাম না। অ্যাকাউন্টে ট্রান্সফার করলো ওর বাবার অ্যাকাউন্ট থেকে, সেটাকে ইস্যু করেছে ওখানে। আমি যেদিনকে ওই করতে গেছিলাম, কি একটা জামিনের দিনকেই মনে, আমি শুনে অবাক। আমার অ্যাডভোকেট এসে কোর্ট থেকে বেরিয়ে এসে বলছে আপনি কি ওর বাবার কাছ থেকে 60,000 টাকা নিয়েছিলেন? আমি হঠাৎ চমকে গিয়ে বললাম 60,000 টাকা আমি ওর বাবার থেকে নেবো না তো। তখন আমার মনে পড়লো, হ্যাঁ 60,000 টাকাও আমাকে ট্রান্সফার করেছিল, ওইটাকে ইস্যু করেছে। কত বড় ছোট লোক হলে এটা করতে পারে। আমি করলাম ওদেরকে হেল্প, ওরা আমাকে কেস দিল সেটার উপরে। এটা ধর্মে সইবে বলো? এটা কি ধর্মে সইবে? তোমাদের কি মনে হয়? মানুষের একটা নীতি তো থাকার দরকার যে আমাকে একজন হেল্প করলে তাকে অন্তত ক্ষতি করব না,
হেল্প করতে না পারি উল্টো তাকে কোনোদিন ক্ষতি করব না, এটাই তো মানুষের ধর্ম। ভগবান রাগ হবে না তাতে? এরকম করলে ভগবান রাগ হবে তো? তো এদের নীতি বলে কিছু নেই, এরা অমানুষ, এদের মনুষ্যত্ব পর্যন্ত এদের মনের মধ্যে নেই। তো সেদিন আমি বুঝতে পেরে গেছিলাম এরা কি জিনিস। তো যাই হোক, এদের ঘটনার কোনো শেষ নেই, এরা নোংরামির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। যে এই মেয়ে ছেলেবাজ থেকে শুরু করে মানে এই যে ঠকবাজি, তারপরে নোংরামি, এদের মানে কোনো কিছুতে বাধা নেই। এরা মানে একটা মাওয়ালি, গুন্ডামি, বদমাইশি সব করতে পারে এরা। এদের রক্তে মানে দোষ কি, ভেতরে রক্ত নেই, বিষ ঢুকে গেছে, এদের শরীরের মধ্যে বিষ বইছে, এত বড় ছোট লোকেরা। তো যাই হোক, এদের কথা বলে শেষ করা যাবে না। তো কটা কমেন্টস নেবো ভেবেছিলাম, মানে মাইন্ডটা এত খারাপ হয়ে গেল, তো এ নিয়ে আর আমি আর কমেন্টস নিতে পারছি না। তো আগামী দিন আবার সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো, তখন আরও কমেন্টস নেবো তোমাদের। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। বাই বাই, গুড নাইট।